ওকে, সাউন্ড ক্লিয়ার, ফাইন। আচ্ছা, যারা অলরেডি কানেক্টেড আছেন তাদের জন্য প্রথম কথা হচ্ছে যে আপনাদের আগে ডিসিশনগুলো ঠিক করে নেন। যদিও আপনারা এখন অনেকে বলবেন যে হ্যাঁ স্যার আমরা তো ডিসিশন নিয়েই ফেলছি, সেটা হচ্ছে আমরা একজন ব্যাংকার হইতে চাই। ডিসিশনটা এইটা না, ডিসিশন হচ্ছে আপনার পড়ার ডিসিশন। প্রথম ডিসিশন আপনারা নিয়ে ফেলছেন, দ্যাটস গ্রেট, যে আপনারা একজন ব্যাংকার হইতে চান। কিন্তু দ্বিতীয় ডিসিশন যেটা শুধু এই হইতে চাওয়ার উপরেই ডিপেন্ড করে যে আপনি ব্যাংকার হয়ে যাচ্ছেন, বিষয়টা এরকম না। আপনাকে অবশ্যই কী করতে হচ্ছে, আপনাকে অবশ্যই এটার প্যারালাল একটু দৌড়াদৌড়ি করতে হবে, বাসায় একটা রুটিন মাফিক আপনাকে একটু পড়াশোনা করতে হবে। এই রুটিনের সময়গুলো কিন্তু যারা এই বয়সে আমরা চলে আসছি তাদের সবার কিন্তু এক না, যে সবাই সকাল একদম 9টা থেকে আপনার দুপুর 2টা পর্যন্ত পড়াশোনা করতে পারতেছেন, এরকম না। কারণ অনেকে জবের সঙ্গে অ্যাটাচমেন্টে থাকতে পারেন, অনেকের ফ্যামিলিতে হচ্ছে আপনার কাজ থাকতে পারে, অনেকে টিউশনই থাকতে পারে, এরকম হইতেই পারে, এটা কিন্তু খুব স্বাভাবিক। কিন্তু এই জিনিসগুলোর মধ্যে থেকে আপনি সারা দিনে কতটুকু সময় বের করতে পারতেছেন, এটা হচ্ছে একটা দেখার বিষয়। এই সময়টাকে একটু কাইন্ডলি আপনারা বের করবেন, কারণ ওই সময়টার উপরেই ডিপেন্ড করতেছে আপনারা এই পড়াশোনাগুলো কোন সাবজেক্ট কখন কখন আপনি ইউজ করতে চান। এই জায়গাগুলো আপনাকে আগে প্রথম ফোকাসে রাখতে হবে। আচ্ছা, এখন দ্বিতীয় কথা পড়াশোনার দিকে একটু চলে আসে, সেটা হচ্ছে যে আমাদের ম্যাথ নিয়েই যেহেতু আজকে আলোচনা, তাহলে ম্যাথের গল্পগুলো নিয়েই ডেফিনেটলি আমরা একটু গল্প টল্প শুনবো। সেটা হইলো যে আপনি যখন একটা ম্যাথ নিয়ে আপনি চিন্তা করা শুরু করে দেন, তখন দেখেন এই ম্যাথের হচ্ছে আপনি 3টা পোর্শন কাজ করে এই জায়গাটায়। একটা হচ্ছে অ্যারিথমেটিক পোর্শন, একটা অ্যালজেব্রিক পোর্শন, একটা হচ্ছে জিওমেট্রি। অনেকের এরকম একটা কোশ্চেন থাকে যে স্যার কোন চ্যাপ্টারগুলো থেকে আপনার কোশ্চেন বেশি হয়ে থাকে। দেখেন কোন চ্যাপ্টারগুলো থেকে বেশি হয় বিষয়টা এরকম না, কিন্তু আমরা যখন এখানে ম্যাথগুলো করাবো প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে সমানভাবে গুরুত্ব দিব, আমরা সমানভাবে গুরুত্ব দিব এবং আপনাদেরকেও সমানভাবে গুরুত্বগুলো নিতে হবে। এখন কোশ্চেন হচ্ছে কেন, ধরেন আপনাকে যদি আমি বলি যে প্রবাবিলিটি থেকে কোশ্চেন একটু কম চলে আসে, আপনি প্রবাবিলিটির উপরে চাপটা কম দেন, আল্লাহ না করুক ওইবারের পরীক্ষাতেই যদি প্রবাবিলিটি থেকে কোশ্চেন চলে আসে এবং সেই কোশ্চেনটা খুব সিলি টাইপের একটা কোশ্চেন, বেসিক থেকেই কোশ্চেনটা আসছে, তখন আপনি কি করবেন বলেন? এই কারণে এই কোশ্চেনের আপনারা উত্তর কখনোই এইভাবে নেগেটিভলি নেবেন না। চিন্তা করবেন যেই দিন যে চ্যাপ্টার করবেন ওই দিন ওই চ্যাপ্টারটা থেকেই কোশ্চেন আসবেই, আসবে শুধু না আসবেই, এই চিন্তা করে ওই চ্যাপ্টারটা করেন। হ্যাঁ, পরীক্ষার আগে গিয়ে যখন আমাদের টেন্ডার হয়ে যাবে যে কোন ডিপার্টমেন্ট কোশ্চেন করতেছে, কে কোশ্চেন করতেছে, এটা যখন আমরা আগে থেকে জেনে যাব যে কোশ্চেন আপনার কে করতেছে, আর্টস ফ্যাকাল্টি, ইকোনমিক্স ডিপার্টমেন্ট, নাকি আইবিএ, নাকি বিআইবিএম, নাকি ইজন, কে কোশ্চেন করতেছে, ঠিক আছে, এই কোশ্চেনগুলো ডেফিনেটলি আপনারা তখন হচ্ছে এই জায়গাটায় আমরা একটা লাইভ ক্লাস নিয়ে থাকি এবং ওই ক্লাসে আমরা তখন আপনাদেরকে সাজেশনমূলক একটা ক্লাস বলি যেটাকে, যে এই সাজেশনমূলক ক্লাসে আমরা তখন জানাই দিব যে ভাই এই ডিপার্টমেন্টের কোশ্চেন, তাহলে আপনারা এই লেকচারগুলোকে একটু আগায় রাখেন, ওই লেকচারগুলোকে একটু পরে রাখেন, বিষয়টাই এরকম। কিন্তু যখন আমরা পড়বো তখন সবাইকে সমান গুরুত্ব দিয়েই আমরা পড়াশোনা করব, ঠিক আছে? আচ্ছা, সাউন্ড চেক করব, সাউন্ড কি ঠিক আছে কিনা? আচ্ছা, সাউন্ড মনে হয় ঠিকই থাকার কথা, তারপরেও একবার একটু আমিও দেখে নিচ্ছি, আপনারা একটু চেক করে নেন যে হ্যাঁ সাউন্ডটা এবার ঠিক আছে কিনা, একটু চেক করে দেখেন। এই ঠিক আছে স্যার, হ্যাঁ সাউন্ড তো অনেকের ঠিক আছে, তার মানে যাদের কাছে লো মনে হচ্ছে তারা একটু চেক করে দেখেন আপনাদের ডিভাইসগুলো কাইন্ডলি। ওকে, আচ্ছা তাহলে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারকে সমান গুরুত্ব দিব। আপনারা দয়া করে এই কাজটা করবেন না কেউ, যে এই চ্যাপ্টারটা থেকে গুরুত্ব একটু কম দিব, কোশ্চেন কম চলে আসতেছে, এরকম না। সকল চ্যাপ্টারকে সমানভাবে গুরুত্ব দিয়েই আমরা আগানোর চেষ্টা করব। এইবারে আসেন পরের কথা, সেটা হচ্ছে যে আপনি যখন এই জায়গাটায় অ্যারিথমেটিক, অ্যালজেব্রা এবং জিওমেট্রির আলাদা পোর্শনগুলো নিয়ে যখন চিন্তা করবেন, তখন আপনাকে নির্দিষ্ট কিছু ফরম্যাটের মধ্যে চ্যাপ্টার ওই চিন্তাগুলো করতে হবে। যখন পার্সেন্টেজ নিয়ে চিন্তা করবেন তখন শুধু পার্সেন্টেজের চিন্তাগুলোই মাথায় রাখবেন, যখন লস প্রফিট তখন লস প্রফিট। আপনি একসঙ্গে যদি সবগুলো পার্ট একবারেই যদি চিন্তা করার চেষ্টা করেন তাহলে কিন্তু বিপদের মধ্যে আমরা অনেক সময় পড়ে যাব। এই জন্য এখন প্রথম রিকোয়েস্ট যে আজকে যে চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব শুধুমাত্র আপনাদের গল্প বা আপনাদের চিন্তা ভাবনা ওই চ্যাপ্টারটার উপরে যেন সীমাবদ্ধ থাকে। এখন কোশ্চেন হচ্ছে সেটা কোন চ্যাপ্টার। আমরা প্রথম যে কাজটা করব সেই কাজটা হচ্ছে আমরা আজকে একটা বিখ্যাত চ্যাপ্টার নিয়ে কাজ করব, যে চ্যাপ্টারটাকে সাধারণত আমরা বলে থাকি এইটা আমাদের পার্সেন্টেজের চ্যাপ্টার। এই চ্যাপ্টারটাকে আমরা বলি হচ্ছে আমাদের পার্সেন্টেজের চ্যাপ্টার, বিখ্যাত চ্যাপ্টার। এখন কোশ্চেন হচ্ছে কেন আপনি এটাকে বিখ্যাত বলতেছেন, এবং তার পিছনে অনেকগুলো কারণও আছে যে এই চ্যাপ্টারগুলোকে আমরা
চ্যাপ্টারটাকে আমরা, ঠিক আছে, আমরা এই জায়গাটায় মাদার চ্যাপ্টারও বলে থাকি। কোন চ্যাপ্টারটাকে? পার্সেন্টেজকে। এখন কোশ্চেন হচ্ছে কেন আপনি এটাকে মাদার চ্যাপ্টার বলতেছেন? চ্যাপ্টার তো অনেকগুলো আছে, তাই না? লাভ ক্ষতি আছে, পার্সেন্টেজ আছে, ইন্টারেস্টের অঙ্ক আছে, রেশিও আছে, এভারেজের চ্যাপ্টার আছে, স্পিডের অঙ্ক চলে আসছে, এইজের প্রবলেম আছে, পার্টনারশিপের প্রবলেম আছে, কত শত আপনার মনে করেন চ্যাপ্টার আছে। তাহলে এত চ্যাপ্টার বাদ দিয়ে এটাকেই কেন মাদার? কারণটা কি? সেটার পিছনে একটা কারণও আছে, একটু খেয়াল করেন, তারপরে আমরা মূল ক্যালকুলেশনের দিকে চলে যাচ্ছি। যেমন আপনি প্রফিট লসের চ্যাপ্টারের কথা একটু চিন্তা করেন। প্রফিট লসের দেখবেন, প্রফিট লসের চ্যাপ্টারটার একটা বড় অংশ কিন্তু পার্সেন্টেজ বেসমেন্টে। প্রফিট হয়েছে 20%, লস হয়েছে 30%, মার্ক আপ করা হয়েছে 40%, ডিসকাউন্ট দেওয়া হয়েছে 10%। এই ক্যালকুলেশনগুলো কিন্তু প্রত্যেকটাই আপনার দেখেন কি নির্ভর, আপনার কিন্তু পার্সেন্টেজ নির্ভর। তার মানে আপনি লস প্রফিটের চ্যাপ্টার করতেছেন, কিন্তু ক্যালকুলেশন হচ্ছে কিসে? পার্সেন্টেজ। তাহলে পার্সেন্টেজে ভালো না হইলে এখানে ক্যালকুলেশন করা আপনার জন্য টাফ। ঠিক এইরকম আপনি একটু খেয়াল করে দেখেন ইন্টারেস্টের অঙ্ক। ইন্টারেস্টের অঙ্কগুলোতে একটু খেয়াল করে দেখেন, 10% অ্যানুয়াল ইন্টারেস্ট, 4% সেমি অ্যানুয়ালি ইন্টারেস্ট, 5% কোয়ার্টারলি ইন্টারেস্ট, ঠিক আছে, আবার 9% আপনি মাল্টি ইন্টারেস্ট। তার মানে ইন্টারেস্টগুলো কিন্তু সব চলে আসছে কিসের? আপনার অঙ্ক করতেছেন ইন্টারেস্টের, কিন্তু ক্যালকুলেশন পার্সেন্টেজ। তার মানে পার্সেন্টেজ লাগবে ওখানে, খেয়াল করে দেখেন। আবার একটু খেয়াল করে দেখেন আপনি এই জায়গাটায় যে আপনার মিক্সচারের অঙ্কগুলো, মিক্সচার 10 গ্রামের 10 লিটারের একটা মিক্সচার আছে, যেখানে পানি আছে আমার 10%। এই 10 লিটারের মধ্যে আরও কতটুকু পানি মিশাইলে 10% বেড়ে হয়ে যাবে আমার 30%। অঙ্ক করতেছেন কিসের? মিক্সচারের অঙ্ক, কিন্তু ক্যালকুলেশন কিসের? পার্সেন্টেজ। পার্সেন্টেজ এখানে লাগতেছে। শুধু এখানেই কেন, আপনি একটু বীজগণিতের এইদিকে একটু চলে আসেন। ভেন ডায়াগ্রাম, বাংলায় পাস করছে 20%, ইংলিশে 30%, উভয় বিষয়ে পাস করছে 10 জন। তাহলে বলেন টোটাল এখানে কতজন স্টুডেন্ট আছে? অঙ্ক করতেছেন ভেন ডায়াগ্রাম, কিন্তু ক্যালকুলেশন পার্সেন্টেজ। দেখেন লাভতে চলে গেছে পার্সেন্টেজ। আবার শুধু বীজগণিতের এখানে কেন, জিওমেট্রিতে চলে যান। জিওমেট্রি, জ্যামিতির পোর্শনের দিকে একটু খেয়াল করে দেখেন। একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বাড়ানো হয়েছে 20%, প্রস্থ বাড়ানো হয়েছে 10%, তাহলে ক্ষেত্রফল বেড়ে যাবে কত পার্সেন্ট? অঙ্ক জ্যামিতির, কিন্তু ক্যালকুলেশন পার্সেন্টেজের। তার মানে এইটা এমন একটা চ্যাপ্টার যে আপনার এই জায়গাটায় পাটিগণিত বলেন, বীজগণিত বলেন, জ্যামিতি বলেন, সবগুলো পোর্শনের দিকে এ লাভতে চলে যায়। এটার ইউজ অনেকগুলো জায়গায়। এই কারণে এই চ্যাপ্টারটাকে আমরা বলে থাকি সাধারণত আমাদের মাদার চ্যাপ্টার। এই চ্যাপ্টারটাকে আমাদের মানে গুরুত্ব সবার আগে আমরা দিয়ে রাখি, এবং এই কারণেই কিন্তু আমাদের লেকচার শিটেও আপনি খেয়াল করে দেখবেন প্রথম চ্যাপ্টারটাই হচ্ছে আমাদের পার্সেন্টেজ। তাহলে এইটার কতটুকু আপনার গুরুত্ব সেটা মনে হয় অলরেডি বোর্ড থেকে আপনারা দেখতে পাচ্ছেন। এখন সেইটারই যদি আমরা কাজ করতে যাই, তাহলে প্রথম কথা পার্সেন্টেজ বলতে কি বোঝেন? আমরা যখন পড়াশোনাগুলো করব, একটা জিনিস একটু বলে দিয়ে রাখি। অনেকে বলে যে স্যার আমার ম্যাথের দুর্বলতা আছে, অনেকে বলে স্যার আমি ম্যাথ একটু ভালো পারি, আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের। আমরা এখানে কাউকে স্পেসিফিক ট্রিট করব না, আমরা ধরে নিব আপনি জিরো লেভেলে আছেন। আমরা একদম জিরো লেভেল থেকে পরীক্ষার হল পর্যন্ত যা যা দরকার আমরা সবগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তার মানে যারা একদম বেসমেন্টে আছেন, আমি তেমন ভালো বুঝি না, তাদের জন্য সুবিধা। যারা মোটামুটি একটু ভালো বোঝেন বা একটু ভালো বোঝেন, তাদের জন্য রিভিশনগুলোও হয়ে যায় এই জায়গাগুলোতে। এবং আমরা এই জায়গাটায় যখন পড়াবো, তখন ওই যে বললাম যে কাউকে স্পেসিফিক বেস করব না, যে শুধুমাত্র যে ভালো পারতেছে তাকেই চিন্তা করে আমরা ক্লাসটা আগাবো, যে এই জায়গাটায় খুব কম পারতেছে তাকে ধরে নিয়েই আগাবো, বিষয়টা এরকম না। তবে আমরা প্রত্যেকের কোশ্চেনের উত্তরগুলো দিয়েই কিন্তু সামনের দিকে আগাবো। এই জন্য আগে বলে নিচ্ছি যে আমরা ক্লাস করব একদম বেসিক থেকে, একদম জিরো লেভেল থেকে। আপনার বেসিক ক্লিয়ার হইলে আপনার জন্য আগানোটা সহজ। আপনার বেসিক ক্লিয়ার না, যতই 4টা কোশ্চেন, 10টা কোশ্চেন, 15টা কোশ্চেন সলভ করেন, কোনো লাভ হবে না। কারণ আপনার বেসিক ক্লিয়ার না থাকলে ওই 15টার বাইরে যদি কোশ্চেন আসে, ওই 50টার বাইরে যদি কোশ্চেন আসে, তখন আপনি কি করবেন? এই কারণে বেসিকটা আগে আপনাকে স্ট্রং করে নিতে হবে। তাহলে এবার দেখেন যে আমরা পার্সেন্টেজ বলতে সাধারণত কি বুঝি। এখানে দুইটা পার্ট আছে দেখেন, একটা হচ্ছে পার আর একটা হচ্ছে সেন্ট। এই পার শব্দের অর্থ হচ্ছে আমরা কি জানি? প্রতি। আর সেন্ট শব্দের অর্থ আমরা জানি হচ্ছে 100। তাহলে সহজ কথা আমরা পার্সেন্টেজ বলতে বুঝি প্রতি 100তে কত। পার্সেন্টেজ বলতে আমরা কি বুঝি? প্রতি 100তে কত আছে, এটাকে আমরা বলতেছি হচ্ছে পার্সেন্টেজ। আচ্ছা, এবারে চলে আসেন দ্বিতীয় অংশে। সেটা হচ্ছে আমরা এই চিহ্নটাকে কি বলি? পার্সেন্টেজ।
এই চিহ্নটার একটা ভ্যালু আছে, সেই ভ্যালুটাকে আমরা বলি হচ্ছে কত 1/100। এই সিম্বলটার ভ্যালু হচ্ছে 1/100। 1/100 নাকি শুধু 1 নাকি শুধু 100, এটা নিয়ে অনেকে কিন্তু একটা কনফিউশনের মধ্যে পড়েন। একটু খেয়াল করে দেখেন, যদি আপনাকে বলা হয় 3% এইটাকে ভাঙান, তাহলে আমরা এটাকে কি বলি? দেখেন এটাকে বলি 3/100, তাই না? আবার একটু খেয়াল করেন 3/100কে কি লেখা যায়? 3 × 1 হচ্ছে 100। তাহলে এখান থেকে কি বলা যায়? এই যে এখানে 3 আছে, 3-র পরিবর্তে দেখেন 3 চলে আসলো, আর এই যে 1/100 আছে সেটা আসছে কার পরিবর্তে? এইটা আসছে এই পার্সেন্টেজ চিহ্নটার পরিবর্তে। তাহলে পার্সেন্টেজ সিম্বলটার ভ্যালু হচ্ছে 1/100, পার্সেন্টেজ চিহ্নটার ভ্যালু হচ্ছে 1/100। তার মানে এই চিহ্নটার ভ্যালু একটু মাথায় রাখেন, এটার ভ্যালু হচ্ছে 1/100। এখন কোশ্চেন হচ্ছে এখানে একটা, যে যখন আপনারা বললেন যে 5% এটা ভাঙাইলে কি হয়, আমরা একটু আগে শিখছি 5/100 হয়। কিন্তু যদি এখন কোশ্চেনটা এরকম বলা হয়, তাহলে বলেন তো 5 = তাহলে কত পার্সেন্ট হবে? 5 = কত পার্সেন্ট হবে? একটু অ্যান্সার দেন তো চট করে, যার যেটা মন চায় সেটাই অ্যান্সার দেন। 5 = কত পার্সেন্ট? যার যেটা মন চায় সেটাই অ্যান্সার দেন, যার যেটা মন চায়। যারা আপনারা লাইভে আছেন এবং যারা জমে আছেন, এই যে দেখেন দুইজনের কাছ থেকে দুইটা অ্যান্সার পাইছি, ঠিক আছে? কেউ অ্যান্সার দিচ্ছে হচ্ছে কত, দেখেন 500%-এর অ্যান্সার আসছে, 100%-এর অ্যান্সার আসছে, 0.05% এটা অ্যান্সার আসছে। দেখি আর কারো ডিফারেন্ট আসছে কিনা। 0.05 আসছে, 500 আসছে, 100 আসছে। 500, 0.05, হ্যাঁ দেখি কার কত, 20% এটাও আসছে। কোশ্চিনটা 5% = কত বলা হয়নি, কে এটা? পেয়ার, ঠিক আছে। 5 = কত পার্সেন্ট বলা হয়েছে, 5 সমান কত পার্সেন্ট? ডেফিনেটলি অ্যান্সার আবার 100%ও আসছে, শুধু 5ও আসছে। আরে বাপরে বাপ, কত দিকে যাব বলেন? আর অ্যান্সার দিয়েন না আপনারা, ঠিক আছে? হ্যাঁ অ্যান্সার অনেক পাইছি, আর না। এই যে দেখেন 1 2 3 4 5টা অ্যান্সার দিয়ে ফেলছেন, এতগুলো তো অ্যান্সার ডেফিনেটলি না, অ্যান্সার তো একটাই হবে, তাই না? তাহলে এখন দেখেন এই সামান্য একটা কোশ্চেনের উত্তর আপনারা কতগুলো দিয়ে দিচ্ছেন, ঠিক আছে? তাহলে এখন এই যে এতগুলো অ্যান্সার আপনারা দিয়ে দিচ্ছেন, এতগুলো অ্যান্সার কি হবে? হ্যাঁ থামেন থামেন থামেন, আর যায় না, আর যায় না, দয়া করে আপনারা আর কষ্ট করে টাইপ করেন না, কোনো দরকার নাই। হ্যাঁ এখনও টাইপ করতেছে, নিষেধ করতেছে, কেউ টাইপ করেন না আর, দয়া করে থেমে যান সবাই। অনেক টাইপ করছেন, থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা এবার আসেন, এতগুলো তো অ্যান্সার হবে না, অ্যান্সার তো ডেফিনেটলি একটাই হবে, তাই না? তাহলে সেই অ্যান্সারটা কোনটা সেটাও একটু আমরা দেখে নিই। 5 = কত পার্সেন্ট জিজ্ঞাসা করা হয়েছিল? 5 = অ্যান্সার আসবে 500%। ডেফিনেটলি একজনের অ্যান্সার কারেক্ট। একজন বলতে যেই গ্রুপটা 500% দিচ্ছেন তাদের অ্যান্সার কারেক্ট, বাকিগুলোর অ্যান্সার সবগুলো ভুল চলে আসছে। এখন 500% কেমন করে সেটাও একটু খেয়াল করেন। আসেন আমরা মিলাই, এদিকে 5 আছে থাকুক, 500% ভাঙ্গাই দিলে কি চলে আসে? 500 / হচ্ছে 100। 0 0 0 0 কাটাকাটি করলাম, তাহলে 5 = চলে আসলো কত? 5। তাহলে দেখেন লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সেম চলে আসছে, তার মানে কথা ঠিক, কথা কারেক্ট। তাহলে আমরা বলতে পারি যে 5 = 500%, এই কথাটা কারেক্ট। এখন সেটাকে আপনারা একটু খেয়াল করে দেখেন ঘটনাটা কি ঘটতেছে এখানে। যখন আপনাকে বলা হইলো 5% ভাঙাইলে কি হয়, তখন আপনি বলতেছেন যে 5/100। তার মানে কি পার্সেন্টেজ চিহ্ন ওঠাচ্ছেন কেমনে? 100 দ্বারা ভাগ করে। পার্সেন্টেজ চিহ্নটা ওঠাচ্ছেন কিভাবে? 100 দ্বারা ভাগ করে। তাহলে পার্সেন্টেজ চিহ্নটা আনবেন কেমনে? যদি চিহ্ন ওঠাইতে হয় ভাগ করে, চিহ্ন ওঠাইতে হয় ভাগ করে, তাহলে চিহ্ন আনবেন কেমনে? তাহলে ডেফিনেটলি হ্যাঁ এই যে দেখেন অ্যান্সার কিন্তু আপনারা জানেন গুণন করে। তাহলে সেই কথাটাই হচ্ছে এই কথাটা। আসেন আমরা এবারে একটু মূল কথাটা এখানে লিখে ফেলি। মূল কথাটা হচ্ছে এইটা, যে যে কোনো সংখ্যাকে 100 দ্বারা গুণন করলে, যে কোনো সংখ্যাকে 100 দ্বারা গুণন করলে সংখ্যাটি শতকরায় বা পার্সেন্টেজে কনভার্ট হয় বা পরিণত হয়। এটা হচ্ছে মূল কথা, যে
যে কোনো সংখ্যাকে 100 দ্বারা গুণন করলে সংখ্যাটা পার্সেন্টেজে কনভার্ট হয়। যেমন এখন যদি আপনাকে বলা হয় তাহলে ভাই বলেন তো 7 ইকুয়াল টু কত পার্সেন্ট, তাহলে আপনি কি করবেন 7 ইন্টু 100, তাহলে আপনি অ্যান্সার বলে দেবেন, অ্যান্সার হচ্ছে আমাদের 700%। যদি বলা থাকে 0.7 ইকুয়াল টু কত পার্সেন্ট, তাহলে কি করবেন 0.7 ইন্টু 100, তাহলে আপনি পাবেন এখানে 70%। আবার যদি এখন বলা হয় যে আপনার 0.07 ইকুয়াল টু কত পার্সেন্ট, বা আপনাকে বলা হলো 1.7 ইকুয়াল টু কত পার্সেন্ট, একটু সব ডিফারেন্ট নিয়ে আসা হোক, তাহলে 1.7 ইন্টু 100, তাহলে আপনি পাবেন কত 170%। তাহলে আপনার মূল কাজটা কি ছিল, আপনার মূল কাজটা ছিল পার্সেন্টেজে কনভার্ট করা। তাহলে আপনার কাজ শুধু একটাই, দেখেন 100 দ্বারা গুণন, 100 দ্বারা গুণন, 100 দ্বারা গুণন, 100 দ্বারা গুণন করলেই যে কোনো সংখ্যা আপনার পার্সেন্টেজে কনভার্ট হয়ে যাবে। 100 দ্বারা গুণন করলেই যে কোনো সংখ্যা আপনার পার্সেন্টেজে কনভার্ট হয়ে যাবে। এই বিষয়টা কি ক্লিয়ার হয়েছে কিনা একটু বলেন আগে, এই লেখাটার কাহিনীটা কি ক্লিয়ার কিনা একটু কাইন্ডলি বলবেন, যে একটা সংখ্যাকে আপনি পার্সেন্টেজে কনভার্ট করবেন কি করে। আচ্ছা, মিমির এই পাশে থেকে অ্যান্সার আসছিল 500% গুণন করে, হ্যাঁ মিমি ঠিক আছে অ্যান্সার, থ্যাংক ইউ মিমি। ওকে, ক্লিয়ার গুড। আচ্ছা, তাহলে আমরা ছোট্ট একটা জিনিস শিখে ফেললাম যে যদি কোনো সংখ্যাকে পার্সেন্টেজে কনভার্ট করতে বলা হয় তাহলে আমরা কি করব, আমরা এটাকে ধুম করে নিয়ে চলে যাব হচ্ছে 100 দ্বারা গুণন করে পার্সেন্টেজে। তাহলে এখন যদি চট করে আপনাকে এখানে বলা হইতো যে তাহলে বলেন তো আপনি 1/20 মানে কত পার্সেন্ট, 1/20 মানে কত পার্সেন্ট, তাহলে আমরা কি বলতাম, আমরা 1/20 ইন্টু 100 বলে দিতাম। তাহলে কাটাকাটি করলে আমরা তখন বলতে পারতাম 5%, যে 1/20 বলা আর 5% বলা একই কথাই, কারণ ওই যে কাজ একটাই, 100 দ্বারা গুণন করে দেওয়া, তাহলে কাজ শেষ। এখন যে সংখ্যাটাকে আপনি পার্সেন্টেজে কনভার্ট করবেন সেটা যে কোনো সংখ্যা হইতে পারে। দেখেন আমরা কিন্তু এখানে বলছি যে কোনো সংখ্যাকে, যে কোনো সংখ্যাকে, যে কোনো সংখ্যাকে, সংখ্যাটা পূর্ণ সংখ্যা হইতে পারে, প্রপার ফ্র্যাকশন হইতে পারে, ইমপ্রপার ফ্র্যাকশন হইতে পারে, যা খুশি তাই হইতে পারে। সংখ্যা কেমন এইটা আমাদের দেখার বিষয় না, আমাদের দেখার বিষয় আপনি কনভার্ট করতে চাচ্ছেন কিনা পার্সেন্টেজে, এটাই হচ্ছে দেখার বিষয়, অন্যটা আমাদের দেখার বিষয় না। তাহলে আশা করি এই লেখাটুকুর ইউজ আপনাদের ক্লিয়ার, যে আমরা যে কোনো একটা সংখ্যাকে কি করে পার্সেন্টেজে কনভার্ট করব। ফাইন, এখন দেখেন আমরা একটু একটু করে ক্যালকুলেশনের দিকে এবার একটু চলে যাব। যেমন এখন যদি আপনাকে বলা হয় যে তাহলে একটু বলেন তো আমরা পার্সেন্টেজে যদি কোনো ক্যালকুলেশনে এমন বলা থাকে যে 20% অফ 30, এটার রেজাল্ট কত চলে আসবে, 20% অফ 30 এইটার রেজাল্ট কত চলে আসবে, তাহলে আমরা কি করে এটার ক্যালকুলেশন করব। আমরা এখন এই জায়গাটায় ছোট ছোট করে ভাঙানোর চেষ্টা করি, হ্যাঁ, যে 20% মানে হচ্ছে আমরা কি করি এরকম বাচ্চাদের মতন করে ভাঙ্গাই, 20% উঠাই দিলে ডিভাইডেড বাই 100, অফ থাকলে গুণন হয়, তারপরে আমরা 30 দিয়ে দিলাম, তাহলে এখানে ক্যালকুলেশনে 0 0 0 0 কাটাকাটি করলাম, 3 দোকানে তাহলে 6 চলে আসলো। দ্যাট মিনস তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেছি যে 20% অফ 13, এটার অ্যান্সার হচ্ছে আমাদের 6। এখন এই জায়গাটার একটা টোন একটু মনে রাখা দরকার। কি মনে রাখবো, একটা টোন মনে রাখেন। টোনটা হচ্ছে কেমন, যদি কখনো এত পার্সেন্ট অফ এততে দুইটা জিরো পায় যান, তাহলে দুইটা জিরো বাদ দিয়ে যা থাকবে গুণন করলে কাজ শেষ। দুইটা জিরো থাকলে দুইটা জিরো বাদ দিয়ে যা থাকবে সেটা গুণন করে দিবেন, তাহলে কাজ শেষ। দুইটা জিরো কেন বাদ দিব, কারণ ডিভাইডেড বাই 100 আছে, 100 তো শূন্য দুইটা, এই কারণে দুইটা শূন্য বাদ দিতে হয়। যেমন আপনাকে যদি এখন বলা হয় 70% অফ 80, অ্যান্সার কত, জিরো আছে, দুইটা জিরো বাদ দেন, তাহলে কত আসবে 7 আর 56। তাহলে এখন যদি আবার বলা হয় এরকম যে 7% অফ 900, তাহলে কত আসবে, দেখেন জিরো যে দুইটা আলাদা আলাদা থাকতে হবে তা তো নয়, গুণন অবস্থায় তো দুইটা জিরো থাকলেই কাজ শেষ, তাহলে দুইটা জিরো বাদ দেন, তাহলে কত আসবে 7 9 63। যদি বলা থাকে এখন 60% অফ 70, কত আসবে, জিরো আছে, দুইটা জিরো বাদ দেন, 6 7, তাহলে কত 42। এখন যদি বলা থাকে যে 20% অফ 200, তাহলে অ্যান্সার কত আসবে, ভাই দুইটা জিরো বাদ, সবগুলো জিরো তো বাদ দিতে বলি নাই, দুইটা জিরো বাদ দিতে বলছে, তাহলে দুইটা জিরো বাদ দিলে এখানে থাকে 2 আর ওখানে 20, তাহলে 20 দোকানে কত চলে আসবে 40। তাহলে এই হচ্ছে আমাদের ক্যালকুলেশনের প্যাটার্নগুলো, যে আপনি এত পার্সেন্ট অফ এত, আমরা যদি এখানে জিরো ফরম্যাটে পাই তাহলে দুইটা জিরো বাদ দিয়ে গুণন করলেই কাজ আমাদের কমপ্লিট হয়ে যাবে। এই ক্যালকুলেশনের টোনটা কি ক্লিয়ার হয়েছে কিনা একটু কাইন্ডলি বলেন, এই ক্যালকুলেশনের টোনটা কি ক্লিয়ার, এই ক্যালকুলেশনের টোন আপনাদের ক্লিয়ার, গুড।
তাহলে মোটামুটি আপনারা একটা ক্যালকুলেশন এখন বুঝতে পারতেছেন। হ্যাঁ, কনসেপ্ট ক্লিয়ার, গুড। এটাই হচ্ছে মূল ব্যাপারটা, যে আপনার ঘটনা ক্লিয়ার কিনা। ফাইন, তাহলে আপনারা এই জায়গাটা বুঝে গেছেন, গুড। তাহলে এইবারে আসেন দ্বিতীয় কথাটা, সেটা হচ্ছে সব সময় কি এরকম সুন্দর করে দুইটা জিরো ভিত্তিতেই আপনি সংখ্যা পাবেন? না, সব সময় যে এরকম সংখ্যা পাবো তা তো নয়। কিছু পিকুলার টাইপেরও তো ক্যালকুলেশন আসতেই পারে না? হ্যাঁ, সেটার ক্যালকুলেশন কেমন আসতে পারে? যেমন ধরেন এরকম বলে দিল যে 12.5% অফ 16, অ্যান্সার কত? 16 যদি 12.5% করা হয় তাহলে আমাদের অ্যান্সার কত আসবে? 16 যদি 12.5% আমরা করি তাহলে আমাদের অ্যান্সারটা কত আসবে? এটা হচ্ছে দেখার বিষয়। এখানে কি দুইটা জিরো আছে? না, দুইটা জিরো আমাদের নাই। তাহলে এখন আমরা কি করব? এইবারে ম্যানুয়ালি আপনাকে ক্যালকুলেশন করতে হবে, কোনো উপায় নাই এই জায়গাটায়। তাহলে 12.5% ভাঙ্গান, তাহলে 12.5% ভাঙ্গাইলে 12.5 ডিভাইডেড বাই নিচে কত চলে আসে? 100। অফ মানে গুণন, তারপরে হচ্ছে 16। এখন যদি আমি এই দশমিক উঠাই দিই, দশমিকের পরিবর্তে নিচে 1, পরে 1 ঘরের জন্য একটা শূন্য। আমরা 25 দ্বারা ভাগ করি, 5 25-এ 125, 4 25-এ 100। আবার 4 দ্বারা যদি ভাগ করে দেই তাহলে আমাদের 4 4-এ 16। 5 দ্বারা ভাগ করে দিলাম 2 হইল, 2 দ্বারা 4-কে ভাগ করে দিলাম 2। কত কাহিনী টাহিনী করে দেখেন আমরা বের করলাম, এটার অ্যান্সার হচ্ছে 2। এখন এই জায়গাগুলোতে কিছু আপনার ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। এখন কোশ্চেন হচ্ছে কিসের আবার ট্রিক্স? ঠিক আছে, ক্যালকুলেটর ইউজ করতে দিবে? ওরে বাপরে বাপ, কি বলেন! আপনারা যারা চাকরি প্রত্যাশী আছেন তাদের জন্য কথা হচ্ছে, আপনাদের চাকরি পাওয়ার আগ পর্যন্ত ক্যালকুলেটরের চেহারা দেখা হারাম। যারা চাকরি প্রত্যাশী আছেন তাদের জন্য ক্যালকুলেটরের চেহারা দেখা হারাম চাকরি পাওয়ার আগ পর্যন্ত। আপনি না এমসিকিউ, না আপনার রিটেন, না আপনি ভাইবা, কোনো পরীক্ষাতেই ক্যালকুলেটর ইউজ করতে পারবেন না ভাই। দ্যাটস ওয়াই তাহলে ক্যালকুলেটরের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে, আপনাকে ক্যালকুলেশন মাথা থেকেই করতে হবে। তার জন্য এত সব কাহিনীগুলো করার, কারণ এই কাহিনী আমরা করতাম না যদি ক্যালকুলেটর ইউজ করতে দিত। চাপাচাপি করতাম ক্যালকুলেটরে বাটন, তাহলে আমাদের অ্যান্সার চলে আসতো কত। কিন্তু এটা আমাকে করতেই হবে, এই কারণে এত সব কাহিনীগুলো দেখানো এই জায়গাটায়। আচ্ছা, এবার তাহলে এখন দ্বিতীয় কথাতে চলে আসেন, যেটার কথা বলতেছিলাম যে কিছু ট্রিক্স আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এখন কোশ্চেন হচ্ছে কিসের ট্রিক্স? ঠিক আছে, ট্রিক্সগুলো হচ্ছে কেমন, সেটার জন্য আমাদের কিছু অংশ আগে দেখতে হবে, যেটা দিয়ে আপনার একটু যদি মনে রাখা যায় এই জিনিসগুলো, তাহলে আপনাদের জন্য ক্যালকুলেশন করা অনেক সহজ হয়ে যাবে। এখন কোশ্চেন কেমন ক্যালকুলেশন, এগুলো আমরা আগে কিছু সংখ্যা এখানে দেখার চেষ্টা করি। প্রথমে আগে আমরা 5টা বেসমেন্টের সংখ্যা একটু আগে দেখব, যে এই ক্যালকুলেশনগুলো কি করে করতে হয়। কার কার জন্য আমরা দেখব সেটাও একটু সাইডে লিখে রাখি। 1 2 3 4 5। ঠিক আছে, প্রথমটা আমরা ধরলাম, সংখ্যাগুলো লিখে ফেলি। 1 2 3 4 5 এর জন্য আগে দেখি, পরে অন্য সংখ্যাগুলো আমরা দেখব। 1/1 ইন্টু 100 যদি করা হয় তাহলে এটা আমরা বলতে পারি 100% আসবে। 1/2 ইন্টু 100, এগুলো কীভাবে কাজ করতেছে আমরা একটু পরেই বলবো। 2/2 ইন্টু 100 100%। 1/3 ইন্টু 100 33.33%। 2/3 ইন্টু 100 66.67%। 3/3 ইন্টু 100, এটা তাহলে চলে আসে 100%। 1/4 ইন্টু 100, আবারও বলতেছি একটু পরে আমি বলে দিচ্ছি এগুলো কিভাবে কাজ করবে। 2/4 ইন্টু 100 50%। 3/4 ইন্টু 100 75%। 4/4 ইন্টু 100 100%। এরকম 5-এর জন্য যদি যান 1/5 ইন্টু 100 20%। 2/5 ইন্টু 100 অর্থাৎ 2/5 মানে আমাদের আসে 40%। 3/5 ইন্টু 100 60%। 4/5 ইন্টু 100 80%। আর 5/5 বেসমেন্ট আর মূল নাম্বার একই হয়ে গেলে তাহলে সেটা থাকবে হচ্ছে আপনার কত, 100%। 5টার জন্য আমরা দেখলাম। এরপরেও যদি আপনার কাহিনীগুলো যদি থাকে সেটা কেমন সেটাও আমরা একটু দেখতে চাই। ঠিক আছে,
হ্যাঁ, রেকর্ড ক্লাস থাকবে, রেকর্ড ক্লাসে এগুলো সবই পেয়ে যাবেন, সমস্যা নেই, ওটা নিয়ে টেনশন করার দরকার নেই যদি কারো ইলেকট্রিসিটি এরকম চলে যায়। আচ্ছা, আরও কয়টার জন্য একটু চট করে আমরা দেখে ফেলি আমাদের একটু কাজের সুবিধাগুলোর জন্যে। ধরেন আরও হচ্ছে আমরা 3টা সংখ্যার জন্য একটু দেখতে চাই, 6, 7, 8-এর জন্যে। ঠিক আছে, সবগুলো করার দরকার নেই, জাস্ট শুধু ফ্রেমিংগুলো দেখে নিই। যেমন 1/6 × 100 কত চলে আসে, 16.67 আসে। 2/6 × 100 এটার মানে কত চলে আসে, 33.33% চলে আসে। এরকম 1/7 মানে আপনার চলে আসে 14.28%। 2/7 মানে হচ্ছে আপনার চলে আসে 28.56%। এরকম বাকিগুলো ওইরকম 1/8 × 100 আসে 12.5%। 2/8 × 100 মানে আসে হচ্ছে 25%। 3/8 × 100 মানে চলে আসে 37.5%। এরকম ডট 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 আরও আছে। এখন কোশ্চেন হচ্ছে এগুলো কি। এখন আসেন আমাদের মূল জিনিসগুলোর এবার আমরা একটু ব্যাখ্যাগুলো শোনার চেষ্টা করি যে এগুলো কি, এগুলো কেমন করে কাজ করে, এটা কোথায় কাজ করে, এইরকম কোশ্চেনগুলোর আমরা একটু একটু করে অ্যান্সারগুলো জেনে নেওয়ার চেষ্টা করি। প্রথম কথা, যে ধরেন আপনাকে বলা হইল 50% মানে কি, কত পার্সেন্ট, 50%। তাহলে আপনি এখন কি করবেন, 50%কে ভাঙাবেন। তাহলে 50% ভাঙাইলে কি চলে আসে, 50/100। আর এটাই কাটাছেড়া করলে দেখেন কত চলে আসে, হাফ। তাহলে আমরা কি বলতে পারি যে 50% বলা আর হাফ বলা একই কথাই, 50% বলা আর হাফ বলা একই কথাই, বলা যাবে কিনা? 50% বলা আর হাফ বলা এটা কি একই কথা, বলা যাবে কিনা একটু বলেন। এই দুইটা কি সেম কথা না? গুড। আচ্ছা, তাহলে এবার বলেন তো ভাঙ্গাই দিয়ে যদি আপনাকে বলা হয় 80%, তাহলে কার কত আসছে একটু বলেন তো। 80% ভাঙ্গাই দিলে কত লেখা যায়, চট করে একটু বলেন তো যে 80% মানে কত চলে আসে। হুম, 4/5, গুড। 80% মানে 80/100, আর 80/100 কাটাকাটি করলে আমরা কত পাচ্ছি, আমরা পাচ্ছি হচ্ছে 2/5, সরি 4/5। আমাদের কাটাকাটি করলে 20 দ্বারা 4 বিশে 80, 5 বিশে 100, 4/5 চলে আসছে। এখন এই জায়গাটার কাহিনীটা একটু বোঝেন আগে। যেমন 75%, আমরা কি করি, 75/100 এটা লিখি। তাহলে এটা কাটাকাটি করলে হচ্ছে আপনি কত লিখতে পারেন, 3/4 লিখতে পারেন। ঠিক আছে, 75% বলা আর 3/4 বলা একই কথাই। যদি 40% লেখা হয় তাহলে কত লেখা যায়, 2/5 লেখা হয়। যদি 66.67% মানে কত লেখা যায়, 2/3। আবার উল্টা কথা বলা যায়, 2/3 মানে কত পার্সেন্ট। এই টেবিলটা যদি একটু মনে রাখা যায়, এই পোর্শন এবং এইটার সেকেন্ড পোর্শনটা এইটা, তাহলে কিছু কিছু ক্যালকুলেশন যেগুলো পরীক্ষার হলে পাওয়া যায় তার একটা বড় অংশ আপনি কভার করতে পারবেন। ফর এক্সাম্পল, যদি বলা হয় 1/6 মানে কত পার্সেন্ট, খেয়াল করে দেখেন 1/6 মানে কত আসছে, 16.67%। 16 কত পার্সেন্ট, 67%। তাহলে 1/7 মানে কত, 14.28%। 1/8 মানে কত, 12.5%। দেখেন 1/8 মানে 12.5। তাহলে এইবারে একটু খেয়াল করেন তো, এই যে আমরা কাজ করছিলাম এই জায়গাটায় যে 1/8 মানে কত পার্সেন্ট, এই যে 12.5% অফ 16। তাহলে 12.5-র পরিবর্তে আমার জানা থাকলে আমি ধুম করে এটার পরিবর্তে কি লিখতাম, 1/8 অফের জন্য গুণন করতাম, তারপরে ছিল 16, আমরা 16 লিখে 8 দ্বারা 16কে ভাগ করলে সুন্দর করে অ্যান্সার দিয়ে দিতাম, অ্যান্সার হতো 2, অ্যান্সার শেষ হয়ে যেত। এই ঝামেলার মধ্যে কি আমার আর যাওয়ার দরকার ছিল না, এই ঝামেলার মধ্যে আমার যাওয়ার কোনো দরকার ছিলই না। তাহলে আমি একবারে অ্যান্সারটা কিন্তু লিখে নিয়ে আসতে পারতাম, কোনো বিষয় এই জায়গাটায় ছিল না। এখন কোশ্চেন দেখেন, যদি এইরকম থাকতো যে 16.67%
অফ 60 অ্যান্সার কত চলে আসবে? বলা হইলো 37.5% অফ 24 অ্যান্সার কত আসবে? বা আপনাকে এখন বলা হইলো যে 14.28% অফ 35 অ্যান্সার কত আসবে? এখন কোশ্চেন, এই কোশ্চেনের উত্তরগুলো আপনি হঠাৎ করে তাকাইলে দেখেন আপনার জন্য মহা বিপদ, কারণ আপনার এই ক্যালকুলেশনগুলোর চেহারাগুলো কিন্তু সত্যিই কোনো ভালো চেহারা না, এগুলো কিন্তু জটিল জটিল চেহারা। কারণ ফ্র্যাকশনাল কোশ্চেন পরীক্ষার হলে পাইলেই আমরা একটু মাথাটা গরম করে ফেলি, কারণ আমাদের হাতে তখন আর ক্যালকুলেটর থাকে না। এখন আপনার কি জানা আছে? একটু খেয়াল করে দেখেন, 16.67% মানে আমরা কত লিখছিলাম খেয়াল করে দেখেন। 16.67% মানে লিখছে 1/6। তাহলে আমরা কি করতে পারতাম ভাই? এইটার পরিবর্তে সুন্দর করে লিখতে পারতাম 1/6, অফের জন্য আমরা গুণন লিখতাম, তারপরে 60 কাটাকাটি করলে কি লিখতে পারতাম? 10। 37.5%, 37.5%। দেখেন 37.5% কার পরিবর্তে লেখা যায়? 3/8। আমার আর এত কষ্ট করা লাগতো না, আমি এখানে সুন্দর করে লিখে দিতাম এটার পরিবর্তে 3/8 অফের জোটে গুণন, তারপরে হচ্ছে 24। তাহলে 3 আর 24 কাটাকাটি করতাম, 3 3-কে কত চলে আসতো? 9। তারপরে দেখেন এই জায়গাটায় 14.28%, এই যে আমার জানা ছিল 14.28 মানে 1/7 হয়, তাহলে 1/7 আমরা এটার পরিবর্তে সুন্দর করে বসাই দিতাম যে 14.28 মানে 1/7 অফের জন্য গুণন, তারপরে হচ্ছে 35, তার মানে 5 7 35, তাহলে কত চলে আসতো আমাদের? চলে আসতে হচ্ছে 5। তাহলে আমরা সুন্দর করে এই জায়গাটায় কি করতে পারতাম? আমরা এই জায়গাটায় অ্যান্সারগুলো বলে দিতে পারতাম যে আমাদের অ্যান্সার 10, 9 এবং 5 আসবে, আমাদের ধুমধাম করে অ্যান্সারগুলো চলে আসতো। তাহলে আমাদের আর কষ্ট করে এই পার্সেন্টেজ ভাঙ্গায় নিচে 100 দশমিক কোঠায় দিয়ে আবার 10, ওই কাহিনীগুলো করার দরকার হইতো না। এই যে টেবিলটা দিলাম দুইটা পোর্শনে, এই টেবিলগুলোর ডাটাগুলো একটু মুখস্থ রাখার চেষ্টা করেন, এইটা ম্যাক্সিমাম ক্ষেত্রে কাজ করবে। এখন কোশ্চেন হচ্ছে স্যার এর মধ্যে যে পড়বেই সবসময় তা কি বলা যাবে? সব সময় পড়বে বলা যায় না, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা এর মধ্যে থেকে ডাটাগুলো সাধারণত পাওয়া যায়। কেন পাওয়া যায়? কারণ যারা কোশ্চেনগুলো তৈরি করে তারাও জানে যে আমাদের হাতে ক্যালকুলেটর নাই, দ্যাটস ওয়াই তারা ওই ধরনের ডাটাগুলোই বেশি দেওয়ার চেষ্টা করে যেখানে আপনার কি থাকবে, যেই জায়গাটায় আপনি ট্রিক্স অ্যাপ্লাই করতে পারবেন ওই ধরনের ডাটাগুলোই বেশি দেয়। এখন কোশ্চেন আপনার এখানে না হয় আপনি দেখাইলেন স্যার যে আমাদের 37.5% মানে হচ্ছে 3/8, তাহলে এখন যদি 37.4% থাকে তাহলে এখন আমরা কি করব? এইবারে আপনাকে ম্যানুয়ালি চিন্তা করতে হবে। আমরা দেখেন প্রথমে তো আপনাকে ম্যানুয়ালি ক্যালকুলেশন করা শিখাইছি যে 12.5% মানে কি হয়। এই যে দেখেন ম্যানুয়ালি তো ক্যালকুলেশন করা শিখাইছি, আপনাকে তো আগে ট্রিক্স শেখানো হয় নাই। তার মানে ম্যানুয়ালটা আপনাকে জানতে হবে, কিন্তু সঙ্গে ট্রিক্সটাও হাতের কাছে রাখতে হবে, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি ট্রিক্সটাকেই কিন্তু ফলো করতে পারবেন, ডাটাগুলো ওইভাবেই সাধারণত দেওয়া থাকে। যদি কোনো কারণে ট্রিক্স অ্যাপ্লাই করা যাচ্ছে এরকম ডাটা যদি না থাকে, তাহলে তখন আমরা কি করব? তখন আপনি বেসিকটা দিয়েই অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? আচ্ছা, না সব জিনিস শিটে দেওয়া থাকলে তাহলে ক্লাসে কেন আসছেন? ঠিক আছে, সব কিছু কি শিটে দেওয়া থাকে? শিটের বাইরেও কিছু জিনিস থাকবে যেগুলো ক্লাসে থাকলে আপনি পাবেন, ক্লাসে না থাকলে আপনি এই জিনিসগুলো পাবেন না, ঠিক আছে? দ্যাটস ওয়াই তাহলে আপনাকে মাথায় রাখতে হবে যে শুধু শিট না, শিটের পাশাপাশি ক্লাসও করতে হবে। শিট কিভাবে ব্যবহার করবেন তার জন্য ক্লাস, শিট না দেখলে আপনি এই জায়গাটায় ক্লাস করতেছেন আইডিয়া পাচ্ছেন, আবার ক্লাস করেন নাই শুধু শিট দেখতেছেন, কিভাবে অ্যাপ্লাই করবেন সেটার আইডিয়াও পাচ্ছেন না। তার মানে দুইটাই লাগবে, ক্লাস শিট দুইটাই। ক্লিয়ার? সব কিছু শিটে দেওয়া থাকবে বিষয়টা এমন না, কিছু জিনিস থাকবে যে জিনিসগুলো ক্লাস থেকে আপনাকে কি করতে হবে, ক্লাস থেকেই হচ্ছে এই জিনিসগুলো আপনাকে শিখে নিতে হবে। তাহলে এবার বলেন যে আমরা এখানে যে টেবিলগুলো দেখছিলাম, এই যে এই টেবিলের প্রথম পোর্শন আর দ্বিতীয় অংশ, এই জিনিসটার ইউজটা কি বোঝা যাচ্ছে কিনা, এটা কি ক্লিয়ার? এটা কি বোঝা যাচ্ছে? গুড, তাহলে আমরা একটা ধারণা পেয়ে গেছি। চলেন তাহলে দেখেন আমরা অলরেডি পার্সেন্টেজে দুইটা কাজ করে ফেলছি, একটা হচ্ছে পার্সেন্টেজের চিহ্নটার ভ্যালু কত, পার্সেন্টেজে কনভার্ট করবেন কেমনে, এইটার একটা পার্ট আমরা কমপ্লিট করছি, যে কোনো সংখ্যাকে কিভাবে পার্সেন্টেজে কনভার্ট করতে হয় এই বিষয়টা। 2 নম্বর বিষয় হচ্ছে আমরা একটু ট্রিক্স একটা দেখছি যে পার্সেন্টেজগুলোকে ভাঙানো যায় কিভাবে, যদি আমাদের ট্রিক্সগুলোর ঘটনার মধ্যে পড়ে যায় তাহলে আপনি কিভাবে ভাঙাবেন সেই পার্টটাও কিন্তু আমরা দেখে ফেলছি। এইবারে তৃতীয় আরেকটা পার্টে হচ্ছে আমরা একটু যাওয়ার চেষ্টা করব। সেটা কেমন, যে প্রত্যেকটা চ্যাপ্টারেরই এইরকম কিছু কিছু কোশ্চেন থাকে যে কোশ্চেনগুলো হচ্ছে একেবারে পপুলার টাইপের কোশ্চেন, আপনি যে পরীক্ষাতেই যান না কেন এই বেসমেন্টের কোশ্চেন কোনো না কোনো জায়গায় আপনি পাবেনই, ঠিক আছে? ফর এক্সাম্পল হচ্ছে
পার্সেন্টেজের চ্যাপ্টারে একটা কোশ্চিন আছে যে চিনির দাম বেড়ে গেল 25%, চিনির ব্যবহার কমাইতে হবে কত পার্সেন্ট। এই কোশ্চিন দেখেন শুনতে শুনতে অনেকের উত্তরই হচ্ছে আপনার কি হয়ে গেছে, মুখস্থ হয়ে গেছে যে 25% দাম বেড়ে গেলে ব্যবহার কমাইতে হয় কত পার্সেন্ট, তাই না? এখন সমস্যাটা হচ্ছে এইটা যে এই কোশ্চেনগুলোকে দেখেন আমরা কিন্তু বলি হচ্ছে জাতীয় কোশ্চেন, কারণ এমন কোনো পরীক্ষা নাই, ব্যাংক বলেন, বিসিএস বলেন, প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, দুদক বলেন, ঠিক আছে, এমন কোনো প্রতিষ্ঠান নাই যেখানে এই কোশ্চেনটা কখনো আসে নাই, এরকম হয় নাই, কোশ্চেন আসছে। এখন কোশ্চেন হচ্ছে সবসময় কি আপনার 20% 25%ই থাকবে? না। সবসময় কি চিনির দামই বাড়বে? না। তাহলে এখন এই কোশ্চেনগুলোর মূল প্যাটার্নটা আসলে কেমন, আপনি কিভাবে পরীক্ষার হলে এগুলো এই কোশ্চেনগুলো সমাধান করেন সেটাও একটু আমরা বুঝতে চাই। যেমন ধরেন প্রথমটাই বললাম যে চিনির মূল্য কি হয়ে গেছে ভাই, বৃদ্ধি পাইছে, মূল্য বৃদ্ধি পাইছে হচ্ছে 25%। তাহলে এইটার ব্যবহার বলা হইল, ব্যবহার কমাতে হবে কত পার্সেন্ট, ব্যবহার কমাইতে হবে শতকরা কত পার্সেন্ট। সেখানে ডেফিনেটলি একটা শর্ত দেওয়া থাকে, ব্যয় বৃদ্ধি না করে। ব্যয় বৃদ্ধি না করে এরকম একটা কাহিনী টাইনি আপনার এখানে দেওয়া থাকবে। তাহলে এখন কোশ্চেন এই জিনিসটা আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন। এখন তাহলে এইটা অ্যাপ্লাই করার জন্য আপনার ইউজটা দেখেন, ট্রিক্সটা দেখেন। ট্রিক্সটা হচ্ছে এইরকম যে 100p ডিভাইডেড বাই 100 প্লাস মাইনাস p, এই হচ্ছে আপনার ইউজটা। এখন এখানে দুইটা বিষয়, পি দ্বারা কি বোঝানো হচ্ছে, ঠিক আছে? পি দ্বারা আমরা এখানে বুঝাইছি পার্সেন্টকে। প্লাস মাইনাসের চিহ্ন একসঙ্গে কেন? যদি আপনার বৃদ্ধি পায়, ইনক্রিজ হয়, তাহলে প্লাস চিহ্ন, আর যদি হ্রাস হয়ে যায়, কমে যায়, তাহলে এখানে মাইনাস চিহ্ন। বেড়ে গেলে হচ্ছে কি চিহ্ন আপনার, বেড়ে গেলে প্লাস, আর কমে গেলে মাইনাস। ইউজ কেমন আসেন, ইউজটা একটু আমরা বোঝার চেষ্টা করি। ইউজটা কেমন? ইউজটা হচ্ছে এই যে বৃদ্ধি পাইছে 25%, তার মানে এটা হচ্ছে পি এর মান, ঠিক আছে? তাহলে ওখানে পি এর মান বসাই দেন, দেখেন তো কি আসে, 100 ইন্টু পি এর মান তাহলে 25 ডিভাইডেড বাই 100। এইবারে কোশ্চেন প্লাস না মাইনাস, দেখেন 25% কি হয়েছে, বৃদ্ধি পাইছে, বৃদ্ধি পাওয়া মানে তাহলে আসবে প্লাস, তাহলে এখানে আসবে 100 প্লাস হচ্ছে কত 25। তাহলে ক্যালকুলেশন করলে কি আসবে, 100 গুণন 25 ডিভাইডেড বাই নিচে হচ্ছে 125। 25 দ্বারা কাটাকাটি করলাম, 5 25 125, 5 দ্বারা ভাগ করলাম, 5 20 100। তাহলে এখানে কত চলে আসছে, 20%। তার মানে আমরা বলতে পারি যে 20% হচ্ছে আপনার এটার ব্যবহার কমে যাবে। যদি দাম বেড়ে যায় 25%, তাহলে ব্যবহার কমাইতে হবে 20%, ঠিক আছে? আবার কোশ্চিনটা সবসময় যে দাম বাড়বে তা কেন, কমতেও তো পারে। ধরেন এই কোশ্চিনটা এখন বললো চিনির দাম কমে নাই, চিনির দাম বাড়ে নাই, কমে গেছে, কমে গেছে কত পার্সেন্ট, 25%। তাহলে বলা হইলো যে এটার ব্যবহার বাড়াতে হবে কত পার্সেন্ট, বাড়াতে হবে শতকরা কত পার্সেন্ট। এখন তাহলে এই অঙ্কটা কেমন করে করব, ঠিক আছে, এটা হচ্ছে দেখার বিষয়। তাহলে এই অঙ্কটা করার জন্য এখন আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে এই জায়গাটায় দেখেন পি এর মান হচ্ছে কত 25, তাহলে আমরা ওখানে পি এর মান বসাই দেব 100 গুণন 25, উপরে আমাদের প্লাস মাইনাসে কোনো ঝামেলা নাই, নিচে 100 তো ফরম্যাটের আছে। এখন এটা প্লাস না মাইনাস, দেখেন 25% কি হয়ে গেছে, হ্রাস। যেহেতু এটা হ্রাস হয়ে গেছে তাহলে এই চিহ্নটা আসবে কিসের, মাইনাস, তাহলে এখানে আসবে -25। দ্যাটসই তাহলে আমরা এই জায়গাটায় এখন আমরা কি করব, আমরা করে দেব 100 গুণন 25 ডিভাইডেড বাই নিচে হচ্ছে আমাদের 75। তাহলে 25 দ্বারা কাটাকাটি করলাম, 3 25 75, 3 দ্বারা 100কে ভাগ করলে দুইভাবে অ্যান্সার লেখা যায়। হয় আপনি বলতে পারেন 33.33%, অথবা আপনি যদি মিশ্র ভগ্নাংশ মিক্সড ফ্র্যাকশনে বলেন তাহলে 33 সমস্ত 1/3%, 33 and 1/3%, দুইভাবে অ্যান্সারটা লেখা যায়। তাহলে এই জিনিসটার ইউজ কিন্তু হচ্ছে দুইভাবে, একটা হচ্ছে হয় আপনার বাড়বে তাহলে আপনার কমাইতে হবে, অথবা আরেকটা কমবে তাহলে বাকিটা বাড়াইতে হবে। এখন কোশ্চেন হচ্ছে ইউজ তো বুঝলাম, কিন্তু এটার ক্যাটাগরিগুলো কেমন হইতে পারে, এটার অনেকগুলো ক্যাটাগরি হইতে পারে। ফর এক্সাম্পল যেমন দাম এখানে শুনতেছেন, এখন যদি আবার এরকম বলি যে ভাই আমার টাকা আপনার চাইতে 25% কম, আমার টাকাটাই হচ্ছে আপনার চাইতে কম আছে, তাহলে আমার কাছে যদি কম থাকে আপনার কাছে কি থাকবে, বেশি,
তাহলে এখন কোশ্চেন, আমার টাকা যদি আপনার চাইতে 25% কম হয় তাহলে আপনারটা কত পার্সেন্ট বেশি হবে? তাহলে ডেফিনেটলি তখন আপনার অ্যান্সার আসবে 33.33% বেশি আপনার। আমার 25% কম মানে আপনার 25% বাড়বে তা না। যখন কমাচ্ছেন তখন তো আপনারটা থেকে কমাচ্ছি, যখন আপনি বাড়াচ্ছেন তখন তো আমারটা থেকে বাড়াচ্ছেন, দুইটার বেসমেন্ট তো এক না। এই কারণে আমারটা 25% কম মানে আপনারটা 33.33% বেড়ে যাবে। ঠিক এইরকম যদি পরীক্ষার কথা বলা হয়, যে আপনি আর আমি দুইজনে পরীক্ষা দিছি, আমার পরীক্ষাতে নাম্বার বেশি আসছে, আপনি হিসাব নিকাশ করে টোরে দেখলেন যে আমার নাম্বার আপনার চাইতে 25% বেশি, তাহলে আমি যদি 25% নাম্বার বেশি পাই তাহলে আপনি কত পার্সেন্ট নাম্বার কম পাবেন? 25%? না, 25% যদি আমি বেশি পাই তাহলে আপনাকে কমাইতে হবে 20%, অর্থাৎ আপনি তাহলে আমার চাইতে 20% নাম্বার কম পাইছেন। কারণ যখন আপনি বাড়াচ্ছেন তখন আপনার নাম্বারটা থেকে বাড়াচ্ছেন। ধরেন আপনি পাইছেন হচ্ছে 75 নাম্বার, আমি পাইছি 100, তাহলে আপনি যখন বাড়াচ্ছেন তখন তো 75 থেকে বাড়াচ্ছেন, আর যখন আমি কমাচ্ছি তখন তো আমি 100 থেকে কমাচ্ছি, তাহলে দুইটার ভিত্তি তো সেম না। এই কারণে এই জায়গাগুলোতে কি হয়ে যাচ্ছে, অ্যান্সারের কিন্তু পরিবর্তন, যে আমি 25% নাম্বার বেশি পাওয়া মানে আপনি তাহলে ডেফিনেটলি 20% নাম্বার এখানে কম পাবেন কিন্তু। ঠিক আছে, এই জায়গাগুলো একটু খেয়াল করেন। এই জায়গাটার এই যে এই ফ্যাক্টরটা, এটাই হচ্ছে মূল ফ্যাক্টর। এইটা দিয়ে সাধারণত এই ধরনের ক্যালকুলেশনগুলো খুব বেশি করার চেষ্টা করা হয়। তাহলে এখানে শুধু দাম না, কম্পারিজনের ক্ষেত্রে মূল কথা হচ্ছে কম্পারিজন, পার্সেন্টেজের যদি কম্পারিজন থাকে, এটার চাইতে এত পার্সেন্ট বেশি পাইছে, ও এর চাইতে এত পার্সেন্ট বেশি, এটার এত পার্সেন্ট কম, তাহলে অত কত পার্সেন্ট বাড়বে, এরকম কম্পারিজনে যদি কখনো এরকম পার্সেন্টেজ দেখা যায়, সেটা বাড়ুক বা কমুক, সেই ক্ষেত্রে বাকিটার কত পার্সেন্ট বাড়াইতে হবে সেটার অ্যান্সারটা পাওয়া গেছে। ফর এক্সাম্পল, এখন যদি আপনাকে কোশ্চেন বলা হয় যে ধরেন চিনির মূল্য আমাদের বৃদ্ধি পাইছে, কত বৃদ্ধি পাইছে? বলা হইল আপনার 60% বৃদ্ধি পাইছে, তাহলে বলেন কমাইতে হবে কত পার্সেন্ট? কমাতে হবে কত পার্সেন্ট বলেন? আরেকটা কোশ্চেন দেওয়া হলো যে চিনির মূল্য হ্রাস হয়ে গেছে, কমে গেছে, কত কমে গেছে? 50% কমে গেছে, তাহলে এখন বলেন বাড়াতে হবে কত পার্সেন্ট? দুইটা কোশ্চেন, 1 নাম্বার 2 নাম্বার, এই দুইটা কোশ্চেনের আপনারা এবার একটু উত্তর দেন। যদি মূল্য বৃদ্ধি পায় 60% তাহলে কমাইতে হবে কত পার্সেন্ট? আরেকটা হচ্ছে যদি মূল্য আপনার কমে যায় 50% তাহলে বাড়াইতে হবে কত পার্সেন্ট? এবার একটু নিজেরা চেক করে আমাকে অ্যান্সার দেন। প্রথমটার অ্যান্সার কত? এটা ধরেন 1 নাম্বার 2 নাম্বার আমরা দেই কোশ্চেনের নাম্বারটা, এটা 1 নাম্বার কোশ্চেন, এটা ধরলাম 2 নাম্বার কোশ্চেন, কথার কথা। তাহলে কার কত অ্যান্সার আসবে একটু বলেন দেখি, আমরা একটু দেখতে চাই, জানতে চাই। কোনটার অ্যান্সার কত আসতেছে? 150%। চিনির মূল্য বৃদ্ধি পাইছে 60%, কমাইতে হবে কত পার্সেন্ট? চিনির মূল্য কমে গেছে 50%, বাড়াইতে হবে কত পার্সেন্ট? এই কোনটার কি অ্যান্সার দিচ্ছেন ভালো করে দেখে অ্যান্সার দেন। গুড। কে যে কোনটার কি কি অ্যান্সার দিচ্ছেন ভালো করে দেখেন। এক নাম্বারটা টেস্ট করেন, চিনির মূল্য বৃদ্ধি পাইছে বলা হয়েছে, বৃদ্ধি পাইছে, কে কে এটা জানি? রিফাত, রিফাত চেক করেন। হ্যাঁ, স্যামসাং ভালোই হয়েছে। ঈর্ষাদ চেক করেন, কে কোনটার অ্যান্সার দিচ্ছেন? 1 2 অ্যান্সার দেন। নেহাল 1 2 করে অ্যান্সার দেন, 1 নাম্বার নাকি 2 নাম্বার? রোমান, নেহাল, স্যামসাং, ঈর্ষাদ একটু অ্যান্সার দেন। রিয়াদের অ্যান্সার কারেক্ট, এইদিকে লাইভ থেকে রিয়াদ অ্যান্সার দিছে, নাসরিন অ্যান্সার দিছে, গুড। 37.5%, 100%। হ্যাঁ, রিয়াদ 100 শুধু লিখে রাখছে কেন? 100-র পরে পার্সেন্টের চিহ্ন দেওয়া উচিত, যেহেতু আগেরটা দিচ্ছেন তাহলে পরেরটাতেও দিয়ে দেন। দেখি পরের টেক্সটগুলো একটু দেখি। এই যে 1 2 করে অ্যান্সার দেন। আরেকজন আবার ক্যালকুলেশন আমার জন্য রেখে দিছে,
কে এটা? রাবেয়া। রাবেয়া আমার জন্য অ্যান্সার রেখে দিছে ক্যালকুলেশন করার জন্য। এই নিজেরা ক্যালকুলেশন করে বের করেন কত আসবে। তামান্না, ওকে 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 ওকে। ফাইন, এই তো চলে আসছে। আসেন তাহলে আমরা একটু সবাই মিলে ক্যালকুলেশন করি এবারে। অনেকের অ্যান্সার চলে আসছে, অনেকের অ্যান্সার কারেক্ট হয়েছে, অনেকের অ্যান্সার পার্শিয়ালি ঠিক হয়েছে, মানে একটা ঠিক হয়েছে আরেকটা ঠিক হয় নাই, এরকম চলে আসছে। যাই হোক, 60% বৃদ্ধি পাইছে, তাহলে আমরা কি করব? 100 গুণন 60 ডিভাইডেড বাই হচ্ছে 100 যোগ 60। তাহলে এটা কি চলে আসতেছে? 100 গুণন 60 ডিভাইডেড বাই নিচে হচ্ছে 160। তাহলে কাটাকাটি করলাম 0 0, 2 দ্বারা ভাগ করলাম 3, এখানে 2 দ্বারা ভাগ করলাম 8, 3/8 ইন্টু 100 না? এখন আপনি কি 8 দ্বারা 100কে ভাগ করে 3 দ্বারা গুণন করবেন? না, এই জায়গাটাও দেখেন, ওই সেই পুরাতন গল্পের কাহিনী কোথায় ছিল, এই যে দেখেন 3/8 ইন্টু 100 মানেই তো কত চলে আসে? 37.5। দেখছেন? তাহলে জিনিস একটার ক্যালকুলেশন একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ না, এটা কিন্তু অনেকগুলো জায়গায় ব্যবহার হইতেই পারে। তাহলে দেখেন এখানে এখন আমাদের অ্যান্সার কত চলে আসছে? এই 3/8 ইন্টু 100 মানে আমরা বলতে পারি 37.5%। তাহলে প্রথমটার অ্যান্সার আসবে 37.5%। কিন্তু অনেকে আপনারা 150% দিয়ে ফেলছিলেন। 150 কেমন করে আসছিল আপনাদের? ঠিক আছে, 150টা কিভাবে আসলো বলেন তো? আর দ্বিতীয়টা যেটা, সেটা হচ্ছে 50% কমে গেছে, তাহলে এটার ক্যালকুলেশন কেমনে আসবে? 100 গুণন 50 ডিভাইডেড বাই 100, এবারে কমে গেছে মানে -50। তাহলে এটা ক্যালকুলেশন করলে 100 গুণন 50 ডিভাইডেড বাই নিচে কত? 50। তাহলে 50 50 কাটাকাটি, তার মানে ফাইনালি থাকলো 100%। তার মানে আমরা অ্যান্সার পাইছি। যদি কখনো কোনো জিনিসের দাম 50% কমে যায়, তার মানে এটার ব্যবহার অবশ্যই বেড়ে যাবে 100%। 50% কমে যাওয়া মানে ব্যবহার আপনার বেড়ে যাবে 100%। ঠিক আছে? প্লাস করছে কেন স্যার? কমাতে বলছে, কমাতে বলছে। আরে তাহলে এর আগে কি দেখলেন? আপনি যে চিহ্নটা বসাবেন সেটা কি হয়েছে? সেটা কি হচ্ছে? বেড়ে গেছে। তাহলে বাড়লে সেটা হচ্ছে প্লাস চিহ্ন। আপনি যাকে বসাবেন, পি এর মান বসাবেন, সেটা কি হচ্ছে? আপনার এখানে কি হয়েছে? 25% কমেছে। কি করতে হবে সেটা তো না। 25% কি হয়েছে? কমছে। তাহলে আপনি এটা কি করছেন? মাইনাস। এখানে 25% কি হয়েছে? বাড়ছে। তাহলে ওটা প্লাস। তাহলে আপনি এখানে কেন এখানে বৃদ্ধি পাইছে? কি হয়েছে? এটা কি ফ্যাক্টর? এই যে এক্সাম্পল দেখতে দেখতে আপনারা ভুলে গেছেন, দেখছেন? তাহলে এখানে 60% বৃদ্ধি পাইছে, তাহলে এখানে পি এর মান কি বসবে? প্লাস। এখানে 50% কমছে, তাহলে এটার মান কি হবে? মাইনাস। ভুলটা কি খুঁজে পাইছেন এখন স্যামসাং? তাহলে আবার পরেরটা কেমনে ঠিক হইলো তাহলে স্যামসাং? পরেরটা তো ঠিকই তো হচ্ছে, আপনারা 100 বের করছেন। তাহলে এখানে আপনাদের নিচে কি দেওয়া উচিত? প্লাস দেওয়া উচিত। হ্যাঁ, এই তো হচ্ছে বিপদের মধ্যে ফেলাই দিয়েছেন আপনারা। তাহলে এখন বলেন স্যামসাং এখন কি ক্লিয়ার? তারপরে কি এটা? রোমান হাদি, এই হাদির মূলত আসলে হচ্ছে কোশ্চেনটা ছিল। হাদির কি এখন ক্লিয়ার হয়েছে কিনা একটু বলেন। রোমান সাহেব একটু বলেন। ঠিক আছে? জি স্যার ঠিক আছে। তার মানে কি করতে হবে এটা না, আপনি যাকে বসাচ্ছেন সেই সংখ্যাটা কি হচ্ছে, সেই সংখ্যাটা বেড়ে গেলে প্লাস, সেই সংখ্যাটা কমে গেলে হচ্ছে মাইনাস। যদি বেড়ে যায় তাহলে প্লাস, যদি কমে যায় তাহলে মাইনাস। কাকে? আপনি যে সংখ্যাটাকে বসাবেন সেইটাকে। ঠিক আছে? অনেকবার বলছি রেকর্ড ক্লাস পাবেন কি পাবেন না, অনেকবার বলছি। ঠিক আছে? এটা নিয়ে কেন টেনশন করতেছেন? আরে রেকর্ড ক্লাস পাবেন, টেনশন করেন না। যাদের দুইটাই হয়েছে তাদের থ্যাংক ইউ, তাদের চাকরি কনফার্ম। ঠিক আছে? যাদের দুইটাই হয়েছে তাদের চাকরি কনফার্ম, ইনশাল্লাহ আপনাদের কাজ শেষ। আচ্ছা, তাহলে এইবারে একটু ক্যালকুলেশনটাকে আমরা আরও দুইটা ক্যালকুলেশন একটু দিব। এইবারেরটা কিন্তু হইতেই হবে। এইবারে ধরেন 3 নাম্বার ক্যালকুলেশন, যে চিনির দাম বেড়ে গেছে, বৃদ্ধি পাইছে 33.33%। তাহলে কমাইতে হবে কত বলেন? আরেকটা হচ্ছে
চিনির দাম বৃদ্ধি পাইছে 20%, তাহলে এটা কমাইতে হবে কত পার্সেন্ট বলেন? দুটাই আমি বৃদ্ধিটাই দিছি, বলেন প্রথমটা কত পরেরটা কত? 33.33% বৃদ্ধি পাইছে, তাহলে কমাবেন কত? যার যেটাই আসুক সেটাই অ্যান্সার দেন, এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নাই যে কি হচ্ছে। এক্সাম কিভাবে নিব? এক্সাম নিব গুগল ফরম্যাটে। আসিফ, এক্সাম কেমনে নেবেন? আচ্ছা, মিমির অ্যান্সার আসছে, প্রথমটা আসছে 25%, পরেরটা আসছে 16.67। গুড। প্রথমটা মিমি একবার একটু চেক করেন, প্রথমটা মিমি একবার একটু চেক করেন, মিমি 1 নাম্বারটা একটু চেক করেন। সোহেল 100% ক্যালকুলেটর ইউজ করছে। আমিনুল ইসলাম সোহেল, সত্যি করে বলেন, মিথ্যা কথা বললে কিন্তু চাকরি হবে না, বুঝেন কিন্তু, রমজান মাস। সোহেল একটু সত্যি করে বলেন ক্যালকুলেটর ইউজ করছেন কিনা। আমিনুল ইসলাম সোহেল, সত্যি করে বলেন ক্যালকুলেটর ইউজ করছেন কিনা। অ্যান্সার না দিলেও কিন্তু চাকরি হবে না, বুঝেন কিন্তু। প্রথমটা ক্যালকুলেশন করতে পারতেছিলাম না, আচ্ছা ভালো কথা। গুণটা ক্যালকুলেশন, হ্যাঁ, কারণ আপনার গুণের চেহারাটা দেখেই আমি বুঝছি যে এটা ক্যালকুলেটর ইউজ করার চেহারা এটা। ওকে, ক্যালকুলেটর করেন না, এমনি ক্যালকুলেটর বাদ দিয়ে চেষ্টা করেন যতটুকু করা যায়। যেমন এই যে 20% বৃদ্ধি পাইছে, এটার আগে একটু দেখি, যেহেতু নিচে আছে কি করা যায়। 100 গুণন পি, পি এর মান 20 ডিভাইডেড বাই 100 যোগ 20, তাহলে এটা কত আসতেছে? 100 গুণন 20 ডিভাইডেড বাই নিচে হচ্ছে 120, কাটাকাটি করলাম, 2 দ্বারা ভাগ করলাম 6, এই 6/100, 100 ভাগ 6। এবারে আবার একটু খেয়াল করেন, এই 100 ভাগ 6 মানে একটু খেয়াল করে দেখেন তো এটাই কিনা। 1/6 × 100 মানে 100কে 6 দ্বারা ভাগ করা লাগবে, তাহলে কত আসবে? 16.67। দেখেন টেবিলটা শুধু এখানে না, টেবিলটা কিন্তু ওই ধরনের কোশ্চেনের ক্ষেত্রেও কিন্তু আপনার কিন্তু হেল্প করতেছে, দ্যাটস ওয়াই, তাহলে এটা একটু মাথায় রাখা দরকার। তাহলে 6 দ্বারা 100কে ভাগ করলে আপনার অ্যান্সার আসবে 16.67%। তার মানে 2 নাম্বার কোশ্চিন অর্থাৎ 4 নাম্বার কোশ্চিনের উত্তর আসবে 16.67। প্রথমটা তাহলে দেখেন 100 ইন্টু পি, পি এর মান 33.33 ডিভাইডেড বাই নিচে 100 প্লাস 33.33, এটা ক্যালকুলেশন করলে কাটাছিড়া করলে 49.99 এরকম আপনার চলে আসে, ঠিক আছে। তাহলে এই 49.99 এটা কার কাছাকাছি? 49.99 বলেন তো কার কাছাকাছি? এটা কাছাকাছি, তাহলে কত লেখা যায়? 49 যদি 99 লেখেন তাহলে এটা কার কাছাকাছি লেখা যাইতে পারে? 49 বলতেছি 20, হ্যাঁ 49.99 দেখবেন এরকমই চলে আসবে। অনেকে তো ক্যালকুলেশন করতেও হচ্ছে ভুল করে ফেলছেন। এটার ক্যালকুলেশনের রেজাল্ট কত আসবে একটু খেয়াল করে দেখেন। হ্যাঁ 50%-এর কাছাকাছি, গুড। তাহলে এটা আপনার টেন্স টু কত লেখা যায়? এটা টেন্স টু আমরা বলতে পারি হচ্ছে 50%। ওকে, তাহলে ক্যালকুলেশনগুলো আমরা মোটামুটি দেখার চেষ্টা করতেছি। এইবারে আসেন, এখনও শেষ হয়নি এটার কাজ, এখনও শেষ হয়নি। এই যে আপনারা ফরম্যাট দেখলেন 100p ডিভাইডেড বাই 100 প্লাস মাইনাস পি, এই ফরম্যাটটার কিছু কোশ্চেন আপনি অনেকগুলো জায়গায় এটার ব্যবহার পাবেন, অনেকগুলো জায়গায় এটার ব্যবহার পাওয়া যাবে। যেমন প্রথমটা ধরেন ইনক্রিজের ঘর, প্রথমটা ইনক্রিজের ঘর,
তারপরেরটা হচ্ছে ডিক্রিজের ঘর। ডিক্রিজের ঘর যদি 20% বেড়ে যায় তাহলে কমাইতে হবে কত? 16.67%। যদি 25% বেড়ে যায়, 25% বেড়ে যায় তাহলে কমাইতে হবে কত? 20%। যদি 33.33 বেড়ে যায়, 33.33% বেড়ে যায় তাহলে কমাইতে হবে 25%। যদি 50% বেড়ে যায় তাহলে কমাইতে হবে 33.33%। যদি আপনার 60% বেড়ে যায় তাহলে কমাইতে হয় 37.5%। 37.5%। যদি 100% কখনো বেড়ে যায় তাহলে কমাইতে হবে 50%। তাহলে কমাইতে হবে 50%। এই জায়গাটায় যা দেখতেছেন সবগুলোই এটা দিয়েই করা। তাহলে এখন কোশ্চেন টেবিল কেন দিচ্ছেন? কারণ এই ডাটাগুলো হচ্ছে কমন ডাটা। 20% কমলে বাড়াইতে হবে 25%, 20% বাড়লে কমাইতে হয় 16.67। 33.33 কমছে বাড়াইতে হয় 50, 33.33 বেড়ে গেছে কমাইতে হবে 25। 37% না, 37.5%। 37.5% যদি আপনার এখানে কি হয়ে যায়, কমে যায়, তাহলে বাড়াইতে হবে 60। 60% বেড়ে গেলে কমাইতে হয় 37.5%। 50% কমে গেলে বাড়াইতে হবে 100, 100% বেড়ে গেলে কমাইতে হবে হচ্ছে 50%। এই জায়গাটা যা দেখতেছেন সবগুলো এটা দিয়েই করা। কিন্তু এটা কেন দেওয়া হয়েছে? কারণ এইটার ইউজ অনেকগুলো জায়গায়, প্রচুর পরিমাণে জায়গায় আপনার এইটার ইউজ আছে। কারণ এই ডাটাগুলো কমন ডাটা। এই কমন ডাটাগুলো মুখস্থ রাখতে পারলে পরীক্ষার হলের জন্য কাজ শেষ। 60% বেড়ে গেছে, আপনি পরীক্ষার হলে কেন 100 গুণন 60 ডিভাইডেড বাই 100 যোগ 60 করে আপনি এটা বের করবেন? কেন? জানা আছে, দুম করে বসে দেন। আপনার 33.33 বেড়ে গেছে, কমাবেন হচ্ছে কত পার্সেন্ট? কমাবেন হচ্ছে আপনার 25%। ঠিক আছে, আপনার 50% বেড়ে গেছে, কমাইতে হবে কত? 33.33। এই ক্যালকুলেশন, এই যে আগেরটা যেটা, এইটা হচ্ছে 33.33 বেড়ে গেছে, কমাইতে হবে, এটা কিন্তু 25 আসবে, মানে এটার আসবে হচ্ছে 24.99। আমি ওটা ভুল লিখছিলাম, হ্যাঁ 50 না, 49 না, 24.99। তার মানে এটা আসবে হচ্ছে 25%। আর যদি কমাইতে বলতো তাহলে বাড়াইতে হইতো আমাদের কত? বাড়াইতে হইতো আমাদের এই জায়গাটায় 33.33% বেড়ে গেলে কমাইতে হবে হচ্ছে 25। আর যদি 33.33 কমে যাইতো তাহলে বাড়াইতে হইতো হচ্ছে 25%। তাহলে এই যে ইউজটা, যে এগুলো হচ্ছে কমন ডাটার ইউজ। এখন কোশ্চেন, সব কি কমন ডাটার মধ্যে পড়বে? না, সব কমন ডাটার মধ্যে পড়বে এটা বলা যাবে না। এখন যদি বলে 10% বেড়ে গেছে, কমাইতে হবে কত? আমার টেবিলে নাই, তাহলে আপনি মূলটা ইউজ করেন। যদি বলা থাকে 10% কমে গেছে, বাড়াবেন কত? সেটাও তো টেবিলে নাই, তাহলে আমরা অ্যাপ্লাই করব যে 10% বৃদ্ধি পাইছে, তাহলে তখন আমরা কেমনে অ্যাপ্লাই করব? তাহলে আমরা অ্যাপ্লাই করব 100 গুণন 10 ডিভাইডেড বাই 100 যোগ 10, ক্যালকুলেশন করে যা আসবে তাই। 10% কমে গেছে, তাহলে কি করব? 100 গুণন 10 ডিভাইডেড বাই, তাহলে নিচে করব 100 গুণন 10 ডিভাইডেড বাই, তাহলে নিচে করব 100 মাইনাস হচ্ছে 10, ক্যালকুলেশন করে যা আসবে তাই রেজাল্ট আসবে। এখন সব যে আপনার টেবিলের মধ্যে পড়বে বিষয়টা এরকম না। তার মানে কিছু কিছু বিষয় আপনি এরকম পাবেন যেগুলো হচ্ছে কমন ডাটা। এই কমন ডাটাগুলো এই টেবিলগুলোর মধ্যে থেকেই দেখবেন যে খুব বেশি পরিমাণে আসবে। যখন আমরা মূল লেকচারগুলো শুরু করব, একদম লেকচার দিয়ে যখন শুরু করব, তখন দেখবেন যে ওখানে ব্যাপক পরিমাণে এই ধরনের কোশ্চেনগুলো আপনার চলে আসবে। তাহলে এবার একটু বলেন যে এই বিষয়গুলো কি বোঝা যাচ্ছে কিনা? এই বিষয়গুলো কি ক্লিয়ার? এবার একটু বলবেন এই বিষয়গুলো কি বোঝা যাচ্ছে? ইয়েস, এই বিষয়গুলো বোঝা যাচ্ছে। তার মানে আমাদের এইভাবে ধীরে 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 আমরা এক একটা করে পোর্শন কি করব, এই জায়গাটায় শুরু করব, এবং এই পোর্শনগুলো এইভাবে এক একটা করে পোর্শন আমরা দেখে দেখে বুঝে বুঝে সামনের দিকে আগাবো। বেসিক ক্লাসগুলোতে আমরা কি করি? বেসিক ক্লাসগুলোতে আমরা এক একটা টপিকের জাস্ট একটু আলোচনা করার চেষ্টা করি, যে আপনারা অনেক দিন হয়তো বা এই ধরনের কোশ্চেনগুলো থেকে আলাদা হয়ে গেছেন, এই কোশ্চেনগুলো কিভাবে করব, ঠিক আছে, কিভাবে কমবে সেগুলো আমরা দেখাই দেবো। ইনক্রিজ, যখন আপনার কমে যাবে তখন ডিক্রিজ, আর যখন বেড়ে যাবে তখন ইনক্রিজ। আমি বুঝাচ্ছি বাংলাতে, নেক্সট দিনে যখন কোশ্চেনগুলো সামনে চলে আসবে তখন সেগুলো ইংলিশে আসবে, আমরা ইংলিশের বাংলাটা তর্জমা করে দিব, তারপরে আপনাকে এখানে বোঝানোর জন্য চেষ্টা করব, ঠিক আছে? ওকে, অলরেডি সলিউশন তো হয়েই গেছে এটার, হ্যাঁ, এখনও ওটাতেই পড়ে আছেন, সলিউশন অলরেডি করেই দিছি আমি। ওকে, আচ্ছা,
সূত্রটা কিভাবে আসলো সেটা পরে নিয়ে আলোচনা করেন। আমরা আগে দেখছি হচ্ছে ট্রিক্সের জায়গাটা কেমন করে, ঠিক আছে? এই ধরনের কোশ্চেন রিটেনে থাকলে কেমন করে করবেন, রিটেনে ট্রিক্স অ্যাপ্লাই করা যাবে না, তখন আপনাকে বেসিকটা দিয়েই করা লাগবে। কার জানে এটা? সোহেল, ঠিক আছে? সোহেল, যখন আমরা এটা রিটেন করব তখন আমরা রিটেনের পোর্শন দেখব এবং আমাদের চ্যাপ্টারগুলো খেয়াল করে দেখবেন যাদের কাছে অলরেডি লেকচার শিট চলে গেছে। আমরা শুধু এমসিকিউ করার পরে রিটেন করব না, আমাদের 1 নাম্বার লেকচার পার্সেন্টেজের এমসিকিউ, 2 নাম্বার লেকচারই পার্সেন্টেজের রিটেন। আপনি না চাইলেও এই অঙ্কগুলো রিটেন পাবেন। আপনি যদি নাও চান তাও চলে আসবে। ওই দায়িত্ব আপনার না, ওই দায়িত্ব আমাদের। আপনাদের দায়িত্ব শুধু কষ্ট করে একটু ধরে রাখা নিজেদেরকে, ঠিক আছে? তাহলে সোহেলের অ্যান্সার পাবেন লেকচার 2-তে গেলে। যখন আমরা লেকচার 1 থেকে লেকচার 2-তে যাবেন তখন সোহেল এগুলোর বেসিকটা হচ্ছে আমরা ওখানে দেখে বলবো কিভাবে লিখতে হয়। ব্যাপারটা কি ক্লিয়ার? সোহেলের কোশ্চেনের অ্যান্সার কি পাইছেন? আজকে আমাদের হচ্ছে বেসিক ক্লাস, ওপেনিং ক্লাস আমাদের এগুলো, ঠিক আছে? বেসিক ক্লাসে আমরা কি করি, আমরা এক একটা চ্যাপ্টারের হচ্ছে ঘটনাগুলো বোঝার চেষ্টা করি, ঠিক আছে? ম্যানুয়াল দশমিকের ক্যালকুলেশন করা কঠিন লাগে। হ্যাঁ, ওগুলো ধীরে ধীরে শিখে যাবেন, এগুলো নিয়ে টেনশন করেন না ভাই, ধীরে ধীরে এগুলো সব শিখে যাবেন। থাকতে হবে তো, এখনো তো আমরা ক্লাসে শুরু করি নাই, আমরা তো বেসিক ক্লাস শুরু করছি। এটা আমরা মূল ক্লাসের দিকে এখনো কিন্তু যাই নাই। বেসিক ক্লাসে আমরা কি করি, অনেক দিনের পড়ে থাকা জিনিস একটু জং টং পড়ে আছে, আমরা এই জংগুলো একটু ছুটানোর কি করতেছি, আমরা হচ্ছে চেষ্টা করতেছি। ওকে, তাহলে আমাদের আজকে আর খুব বেশি দূর আগাবো না, কারণ রমজান মাসে আপনারা জানেন যে আমরা একটু ক্লাসগুলোকে কনসাইজ করে নিয়ে আসছি। আমরা 5টার মধ্যে ক্লাসগুলো সাধারণত চেষ্টা করি শেষ করার, কারণ অফিস টাইম হচ্ছে 5টা এই পর্যন্ত। কিন্তু এরপরে যখন রমজানের পরে যখন আমরা ক্লাস করব তখন ডেফিনেটলি সবগুলো আমরা 2 ঘন্টা করেই ক্লাস পাবো, ওগুলো নিয়ে কোনো টেনশন করার দরকার নাই। রমজান মাস একটু সংযমের মাস, আমরা একটু সংযম করতেছি। আমাদের ক্লাসগুলো এখন হচ্ছে আমরা একটু কনসাইজ করে নিয়ে আসছি, 5টার মধ্যে আমরা ক্লাসগুলো শেষ করে দেওয়ার চেষ্টা করতেছি, কারণ অফিস টাইমে হচ্ছে আমাদের 5টা, ঠিক আছে? যাই হোক, টেনশন করার দরকার নাই, সঙ্গে একটু কষ্ট করে থাকেন। আপনাদের যা যা কোশ্চেনের উত্তরগুলো দরকার হবে সেটা আমাদের জায়গা থেকে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। কই থেকে পড়বেন, কতটুকু পড়বেন, কিভাবে পড়বেন, কোন জায়গা থেকে পড়বেন, কোন জায়গাটা আপনার পড়ার দরকার নাই, এই কাজগুলো আমাদের, এই জায়গাগুলো আমাদের উপরে ছেড়ে দেন। আপনারা শুধু একটাই দায়িত্ব নেন, সেটা হচ্ছে যে আপনাদের এই জায়গাটায় আমাদের কথা অনুযায়ী পড়তে হবে। এই পড়ার দায়িত্বটুকু শুধু আপনারা নেন, বাকি সব কাজ আমাদের উপরে ছেড়ে দেন, ঠিক আছে? রেকর্ড ক্লাস একটু পরে আপলোড হয়ে যাবে। হ্যাঁ, আপনাদের অনেক টেনশন, তাই না? কখন রেকর্ড ক্লাস পাবো? যাক, এই টেনশনগুলো শেষ ক্লাস পর্যন্ত থাকলেই হয়, ঠিক আছে? দোয়া করেন আপনাদের যে টেনশনগুলো আছে এই টেনশনগুলো যেন শেষ ক্লাস পর্যন্ত থাকে, তাহলে ইনশাল্লাহ কাজটা সহজ হয়ে যাবে। ওকে, হোমওয়ার্ক দেন কি পড়বো? হোমওয়ার্ক এখন না, হোমওয়ার্ক হচ্ছে মূল ক্লাস শুরু হয়ে গেলে দেখবেন প্রত্যেকটা লেকচারে 3টা করে পোর্শন আছে, সেগমেন্ট 1, সেগমেন্ট 2, সেগমেন্ট 3। সেগমেন্ট 1 ক্লাসের জিনিস, সেগমেন্ট 2 আর 3 হচ্ছে আপনাদের বাসার কাজ, ঠিক আছে? ওগুলো সব আমরা করে রাখছি ভাই, টেনশন করার কোনো দরকার নাই। আপনাকে ব্যাংকার বানানোর জন্য কি দরকার ওই দায়িত্ব আপনার না, আপনার বলা লাগবে না স্যার আমি কি করব, ওইটার পরে কি করব, তারপরে কি করব, এটা আপনার বলা লাগবে না। অলরেডি আমরাই আপনাদের জায়গাগুলো তৈরি করে রাখছি, ঠিক আছে? কারণ এখানে যারা ক্লাস নেবে তাদের কারোরই এক্সপিরিয়েন্স 10-12 বছরের নিচে না। যেমন আমার মোটামুটি প্রায় 18 বছর প্লাস আপনাদের সঙ্গে থাকার একটা সৌভাগ্য হয়েছে, 18 বছর প্লাস। তাহলে ডেফিনেটলি আমরা জানি আমাদের ইন থেকে যে আপনাদেরকে কিভাবে ট্রেনিং দিতে হবে, কি করাইলে আপনি একজন ব্যাংকার হইতে পারবেন, এই দায়িত্ব আমাদের হাতে ছেড়ে দেন। বাংলাদেশে এমন কোনো ব্যাংক নাই যে ব্যাংকে আমাদের কোনো স্টুডেন্ট নাই। তাহলে আমরা যদি আপনাদের বড় ভাই বড় বোনদেরকে যদি ব্যাংকার বানাইতে পারি, তাহলে আপনি কেন না? ডেফিনেটলি আপনাকেও আমরা পারবো, তবে ওই যে কষ্ট করে একটু লেগে থাকতে হবে, এটাই হচ্ছে দেখার বিষয়। ওকে, তাহলে ঠিক আছে, থ্যাংক ইউ আজকে যারা অলরেডি আমাদের সঙ্গে কানেক্টেড ছিলেন। নেক্সট দিনে ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন আরেকটা টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ আজকে।